সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন, তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক এবং লেখক। এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন, আমার সাথে আছেন আরটিভির অ্যাসাইনমেন্ট এডিটর সিনিয়র সাংবাদিক মাহিদুর রহমান রুবেল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 20 আগস্ট 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 আদালত অবমাননার দায়ে মাহমুদুর রহমানের সাজা। 2011 মন্ত্রীদের ব্যর্থতায় নেতারা বিব্রত। 2013 ফেলানী হত্যার সর্বোচ্চ শাস্তির দাবি পিতা নুরুল ইসলামের। 2014 ইনকিলাবের বার্তা সম্পাদক 5 দিনের রিমান্ডে। 2015 সরকার ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে বিএনপি। 2016 বগুড়ায় আওয়ামী নেতাদের বেপরোয়া চাঁদাবাজি। 2017 নারায়ণগঞ্জে যুবদলের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ। 2018 সংসদ নির্বাচনে 1.5 লাখ ইভিএম কিনবে ইসি। 2019 সব দিকে শুধু লুট চলছে ফখরুল। 2021 অরেঞ্জের 1100 কোটি টাকা আত্মসাতের মামলা সিআইডিতে। 2022 এই সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো, ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। প্রথমেই যাচ্ছি আশরাফ আল দিন, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম 2010 সালের একটি সংবাদ, আদালত অবমাননার দায়ে মাহমুদুর রহমানের সাজা। শুধু মাহমুদুর রহমান না, অনেক সাংবাদিককে সাজা দিয়েছে, অনেক পেশাজীবীদেরকে সাজা দিয়েছে এবং একেবারেই রাজনীতির বাইরের বেশ কিছু মানুষকে নানানভাবে আইন প্রয়োগ করে বা আদালতের ঘাড়ের উপরে বন্দুক রেখে হয়রানি করা হয়েছে। আসলে 2010 সাল, তখন সবেমাত্র সরকার গঠন করলো হাসিনা এবং এক ধরনের নির্বাচনের মধ্য দিয়েই এসেছেন। তিনি এ পথে কেন গেলেন? তিনি কি অন্য কিছু চিন্তা করেছিলেন শুরুতেই? আপনি একটু হাসি দিয়ে বললেন যে এক ধরনের নির্বাচন করেছিলেন। এই এক ধরনের নির্বাচন করার জন্য তো আমরা স্বাধীন হইনি। গণতান্ত্রিক একটা সমাজে যে প্রধান যে জিনিসটা, সেটা হচ্ছে একটি সংবাদপত্র এবং সাহসী সাংবাদিক। বিষয়টা হচ্ছে তারা দে আর লাইক লোন সামুরাই, একাই লড়ে যাবে। সাংবাদিকরা যখন একনায়ক যারা তাদের স্বার্থের বিপক্ষে কথা বলে, তাদের ত্রুটিগুলো ধরিয়ে দেয়, তখন তারা আর থাকতে পারে না সঠিক জায়গায়। তারা তাদের উপর নির্যাতন এবং দমন পীড়ন করে, তাদেরকে কষ্ট দেয়। কি জন্য? যাতে করে তারা বিরত হয়ে যায়। ভালো যারা, তারা সবসময় অনমনীয় যারা, তাদেরকে বিরত করা যায় না। তখন তাদেরকে কি করবে? তাদেরকে জেল, জুলুম ইত্যাদি দেবে। আর যারা নমনীয়, যারা কম্প্রোমাইজ করবে অথবা ভয় পাবে, দেশ ছেড়ে চলে যাবে, অথবা যারা দেশে থাকবে তারা যেন তাদের ওই নঈমদের মতো সাংবাদিক হয়, যারা তোষামত করবে এবং সরকারের কথাটাই গাইবে। গণতন্ত্রে গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয়। এক্স্যাক্টলি।
তো ফোর্থ স্টেট বলা হলে সেটা তো মিরর অফ মানে শুড বি ম্যাস পিপল ভয়েস, তাই না? যেসব মানুষ আমাদের, ধরেন আমি যদি একজন শাসক হই, আমার দেশের মানুষ কেমন আছে, মানুষ আমাকে নিয়ে কি ভাবছে, এটা দেখবার, জানবো কোত্থেকে, এটা জানবার একটা গেটওয়ে, বা এটাই মিরর। তো সেই মিররটা ভেঙে দেওয়ার কারণ কি? তিনি কি জনগণের খোঁজ নিতে চাননি, না জনগণ আছে এই ভাবনা থেকে তিনি বাইরে সরে গিয়েছিলেন? বিষয়টা হলো জনগণের প্রত্যাশা যখন আপনার লক্ষ্যের সাথে মিলে না, যখন সাংঘর্ষিক হয়ে যায়, তখন একটা পর্যায়ে গিয়ে জনগণকে কিন্তু জনজনে বোঝানো যায় না। এত লোক, আমরা যখন ক্লাস নেই তখন একটা ক্লাসে মনে করেন 30 জন ছাত্র আছে, তা আমাকে বুঝতে হয় যে আমি 2 চোখ দিয়ে তাকাচ্ছি আর 30 দুগুণ 60টা চোখ আমার দিকে তাকাচ্ছে, সুতরাং বিষয়টা অন্যরকম। মাহমুদুর রহমান সাহেব অ্যাকচুয়ালি সাংবাদিকতার গণ্ডির বাইরের মানুষ। উনি মেধাবী, বুয়েটের পাশ করা ইঞ্জিনিয়ার, তারপর উনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, অত্যন্ত হি হ্যাজ গট ওয়ান্ডারফুল কেরিয়ার। 2008 সালে উনি আমার দেশে সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেন। অনেকেই বলতো বাই চান্স এডিটর ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওনার মধ্যে একটা সাহসী একটা ছিল, অবস্থান ছিল, এবং উনি শেখ হাসিনা সরকারের এবং পার্টিকুলারলি যে 1/11 যে আমাদের যে সরকারের যার গণতন্ত্রে আবার পুনর্বাসিত হচ্ছে, এখানে যে ত্রুটিগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছিলেন। তো সেটা দেখালে তো সরকার তাকে আরও আদর করে নেওয়ার কথা ছিল, কিন্তু না, উনি 2008 সালে শুরু করলেন। 2009 থেকে 2013 এই 4 বছরের মধ্যে ওনার বিরুদ্ধে 50টা মানহানি এবং দেশদ্রোহিতার মামলা করা হয়েছে। 2বার আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে, ওনাকে নানাভাবে হেনস্থা করা। কোর্টে গিয়েছে জামিন নেওয়ার জন্য, একটা মানহানি মামলা, কোথায়? কুষ্টিয়ায়। মানহানিটা কি? শেখ মুজিবুর রহমান, টিউলিপ সিদ্দিকী ইত্যাদি ইত্যাদি তাদের পরিবারের এদের বিরুদ্ধে উনি মানহানিকর মন্তব্য করেছেন। বাস, সেখান থেকে কোর্টের বারান্দায় ধরে ওনাকে যেভাবে শারীরিকভাবে মারল, এবং সেখানে যারা কারা কারা ছিল, এবং অত্যন্ত দুঃখ লাগে যে ওখানকার যে ওসি, সে নাকি কোর্ট ওসি, সে তাকে জোর করে বের করে দিয়েছে, জানে যে লোকজন রড হকি স্টিক নিয়ে অপেক্ষা করছে। এটা তো আমাদের জন্য সুন্দর দৃশ্য না, এটা আমাদের জন্য কোনো মতেই গ্রহণযোগ্য জিনিস না। আমি আপনাকে এখানে একটা কথা বলি যে অ্যাকচুয়ালি আওয়ামী ফেসিবাদটা যে কত ডিপ রুটেড এটা বোঝার জন্য বলছি। যখন হেফাজতের হত্যাকাণ্ড হয়েছিল 2013-তে, এখানে প্রচুর লোক মারা গিয়েছিল, লাশগুলো গায়েব করে দিয়েছিল, এই রক্তগুলো মিউনিসিপ্যালিটির গাড়ি দিয়ে ধুয়ে ফেলা হয়েছিল। এরা যারা ফিরে গেল তাদেরকে মাদ্রাসার ছাত্ররা তো সাধারণত যেভাবে পোর্ট্রে করা হয় যে এরা জিহাদিস্ট ইত্যাদি না, এরা অত্যন্ত প্রান্তিক অবস্থার মানুষ, সোজা সাপটা, কোনো রকম অত বেশি কঠিন রাজনীতির বুঝে না তারা জাস্ট জীবিকা অর্জনের জন্য যা কিছু করা দরকার। ওদেরকে গিয়ে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা, প্রশাসন তো বটেই, এরাই গিয়ে বাড়ি বাড়িতে বলে আসছে, খবরদার, যদি কেউ মারা গেছে বা ঢাকায় গিয়েছিল ফিরে আসে নাই, এটা যদি বলো তাইলে মাদ্রাসার চাকরি তো যাবে, তোমারও জীবন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এদের যে থ্রেটটা, আপনি দেখেন এই যে এবার হেলমেট বাহিনী কিভাবে নেমে আসলো, কেন নামলো এই জন্য যে ওই যে নিরাপদ সড়ক আন্দোলন যখন হয়, আপনার খেয়াল আছে যে ছাত্রছাত্রীদের উপর হেলমেট বাহিনী কি পরিমাণ অত্যাচার করেছিল। শুধু তা না, এদেরকে নিয়ে গেছে ক্লিনিককে বলা হয়েছে যে এদেরকে খারিজ করে দাও, তারপর যেখানে ব্লাড লাগবে সেখান থেকে ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিয়ে গেছে, ওরা মরে যাক, দরকার নাই। মানে এরা আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। শেখ হাসিনা যেটা অবস্থা করেছিল, আপনি বলছেন যে ইয়েস, সে গণতন্ত্রের মানসকন্যা ইত্যাদি ইত্যাদি, তাকে ইত্যাদি বলা হতো। যেমন শেখ মুজিবকে আমরা অত্যন্ত আদর করে সম্মান করে বলেছিলাম বঙ্গবন্ধু, কিন্তু উনি যে খুনি হয়ে যাবেন, উনি যে একনায়ক হয়ে উঠবেন, এবং উনি যে কারো বিরুদ্ধ মত সহ্য করতে পারবেন না, সেটা তো আমরা চাইনি। তো যার ফলে স্বাধীন বাংলায় ফ্যাসিজমের জনক। এখন তার কন্যাও সেই জিনিসটা যখন করছে, তো সেটা তো একদিনে হয়নি। এবং আপনি দেখেন, আপনি যদি মনে করেন শুধু শেখ হাসিনা করেছে, শেখ হাসিনা এটা করার জন্য আসলে ভারত পুরোপুরিভাবে তাদেরকে সহযোগিতা করেছে। ওয়াজ ভেরি অ্যাক্টিভ, এবং প্ল্যান করা হয়েছে তো 1972 সাল থেকে। যেমন এই যে প্রথম যারা বিসিএস ক্যাডার নেওয়া হলো, সব
আওয়ামী লীগের, ছাত্রলীগের, রীতিমতো সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লোকদের পর্যন্ত ওরা এসে পরে যখন শেখ হাসিনা পাওয়ারে আসলো, দেওয়ার আইদার এসপি, ডিসি ইত্যাদি, মানে ডিসিশন মেকিং পজিশনে চলে গেছে, মানে ককপিটে চলে আসে। এক্স্যাক্টলি। আর এই 15 বছরে ওরা কিন্তু যদি খোঁজ পায় যে ও প্রার্থী, একজন ক্যান্ডিডেট, সে কোনো বিএনপি পরিবারের, তাহলে তো তার চাকরি হয়নি। জামাত শুধু আত্মীয় স্বজনের মধ্যেও থাকলেও তার চাকরি হয়নি। তার মানে কাদেরকে নিয়েছে? এক নম্বর একেবারেই ছাত্রলীগের ক্যাডার হতে হবে, তা নাইলে বিধর্মী হতে হবে, যেন সে কোনো মতেই জিহাদিস্ট হয়ে না যেতে পারে। এত দুঃখজনক একটা সিচুয়েশন যে তৈরি করেছে, সেটা তো আমাদের জন্য, জাতির জন্য একটা খুব কষ্টকর একটা ব্যাপার, লজ্জাজনক আমাদের জন্য। একই বিষয় মাইদুর রহমান রুবেল, 68 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে শেখ হাসিনার এই রিজিমের সময়। আসলে সাংবাদিকরা কেন টার্গেটে পড়ে গেল? এসেই আমরা সাগর রুনির রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখলাম। তার সন্তান মেঘের কাছে আমরা কোনো জবাব দিতে পারিনি। এখনো মানে সাংবাদিকরা পুরোপুরি নিরাপত্তা পেয়েছে সেটিও বলা যাবে না। কেন বিগত রিজিমে সাংবাদিকরা এত বড় টার্গেটের পড়ে গেল? এবং আমরা দেখেছি অনেক গণমাধ্যমকেও বন্ধ করে দেয়া হয়েছিল। আওয়ামী লীগের গত 15 বছর মানে এক শ্রেণীর সাংবাদিক ফুলে ফেপে একদম কলা গাছ নয় বট গাছ হয়ে গেছে। আবার এক শ্রেণীর সাংবাদিককে নিপীড়ন করতে করতে মেরে ফেলা হয়েছে। দেশ ছেড়েছে কত সাংবাদিক, নিশ্চয়ই মনে আছে আপনার। প্রচুর সাংবাদিক দেশ ছেড়ে বিদেশে চলে গিয়ে অ্যাসাইলাম নিয়েছে। সাংবাদিকরা তো বিদেশে যে অ্যাসাইলাম নেওয়ার কথা নয়। পরিবেশটা এইরকম হয়েছিল যে বাধ্য হয়েছে চলে যেতে, এবং সেই জায়গাটাই তৈরি করেছে। এবং ফেসিবাদী সরকার যেই কাজটি করে, যে অন্তত সাংবাদিকের কণ্ঠরোধ যদি করা যায় তাহলে সত্যটার প্রকাশ হয় না। কিন্তু 2010 সালে তো তিনি ফ্যাসিস্ট ছিলেন না, এক ধরনের নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলেন। গণতন্ত্র যদি থাকে তাহলে গণমাধ্যমকে বাদ দিয়ে গণতন্ত্র সম্ভব না। গণমাধ্যমকে অবদমিত করার এটি কি পরামর্শ দিয়েছে না সিদ্ধান্ত ছিল? গণতন্ত্রকে ছিল আসলে গত 15 বছরে। প্রথম 5 বছর আওয়ামী লীগ যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে বা যেইটুকু সহনীয় নমনীয় ছিল, পরের 10 বছর সেগুলো ছিল একদমই ছিল না। এবং ওই থ্রেডটাই কাজ করতো যে এই থ্রেড যাতে না থাকে, সেই কারণে দলীয়করণ, দলকানা সাংবাদিকদের জন্ম হয়। একটা শ্রেণীর সাংবাদিকদের তারা পৃষ্ঠপোষকতা করত, এবং তাদের নিশ্চয়ই দেখেছেন যে 5 আগস্টের পর বেশ কিছু সাংবাদিক গ্রেফতার হয়েছে, জেলে গেছেন। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা অভিযোগ হচ্ছে কি জুলাই আগস্ট অভ্যুত্থানে সাধারণ ছাত্র, সাধারণ মানুষের হত্যায়, এই অন্যায় তারা উস্কে দিয়েছে যে যারাই করবে, এবং এই আন্দোলনকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড, মানে তারা আগুনে বলবার চেষ্টা করেছে, যেটা হচ্ছে গণমাধ্যম ন্যারেটিভ বিল্ডার। এটা গণমাধ্যম কর্মীদের এটা করার কথাই নয়। গণমাধ্যম কর্মীরা যে তৃষ্ণা খবর প্রকাশ করা, সেই ক্ষুধা তারা নিবারণ করতে পারে না। একটা শ্রেণী আফসোস করেছে যে পারছি না, তারা তার অফিসে আটকা। আরেকটা শ্রেণী এটা নিয়ে মানে উচ্ছ্বাস করেছে। গত জুলাই অগাস্টে নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনিও নিশ্চয়ই ভুক্তভোগী। সেই সময় আমরা যেসব ছবিগুলি তুলেছি বা যেসব সংবাদ প্রকাশ করেছি, তার অর্ধেকও তো আমরা প্রকাশ করতে পারিনি। অফিসে নিয়ে যাওয়ার পরেই, আচ্ছা দেওয়ার পরে সেটা কোন থেকে যে নাই হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, সেটা চিন্তা করতে পারবে না। অফিসগুলিতে ফুটেজ নাই, মানে যে পরিমাণ সহিংসতা হয়েছে, মানুষ সাধারণ মানুষের উপর গুলি করেছে, নির্যাতন করেছে, সব ফুটেজ হাওয়া। এটা কি অকথিত একটা সেন্সরশিপ? একদম সেলফ সেন্সরশিপ। এটা গত প্রথম 5 বছর আওয়ামী লীগ সেইভাবে নিয়ন্ত্রণ না করলো। পরের যখন সেকেন্ড টাইম যখন ক্ষমতায় আসলো 2014 পরে, তখনই তারা বুঝতে শুরু করলো যে আসলে এখন সময় এসেছে গণমাধ্যমের টুটি চেপে ধরা। গণমাধ্যমকে নিজস্ব প্রচার মাধ্যম বানিয়ে একদম সবগুলি গণমাধ্যমে যে দেখা গেছে যে একটা করে ফটো কার্ড প্রচার হতো, এবং ওইটা নিয়ে কিন্তু শত শত কোটি টাকা বাজেট, আপনারা নিশ্চয়ই জানেন, যারা করেছে তারা জেলে আছেন। এখন এই যে শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট শোক দিবস পালন করতে কাঁদো বাঙালি কাঁদো, বাঙালিকে জোর করে কাঁদানো হতো, এই বছর সেটি কেন হলো না? জোর করে কাঁদানো যায় না, জোর করে কাঁদানো যায় না, মানুষের মন থেকে আসতে হবে, ফিলটা আসতে হবে। এখন যখন একজন ফেসিবাদী সরকার, একজন মানুষ যখন ফেসিবাদ স্বৈরাচার হয়ে ওঠে, তখন তার সব দিকেই নিয়ন্ত্রণ করা, চেপে ধরা, এই অভ্যাসটা চলে আসে। এবং সেটা গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষকে বাজারে গিয়ে যদি জিজ্ঞেস করতেন জিনিসপত্রের দাম কেমন, ভয়ে বলতো না। যে বলার পরে তার বাসায় না আবার পুলিশ চলে যায়, গোয়েন্দা সংস্থা না তাকে আবার হেলমেট ভয়ে বলতো না। মানে ভালো নেই এই শব্দটি, মানুষ যে ভালো নেই
সেই কথাটি ভয়ে বলতে পারতো না। সেটি বলারও স্বাধীনতা ছিল না। স্বাধীনতা ছিল না একদমই, মানে বাক স্বাধীনতা থেকে শুরু করে সব স্বাধীনতা। মানে হাসি কান্নার স্বাধীনতাও ছিল না, ফেসবুকে মন্তব্য দেওয়ার জন্য তো জেলে গেছে। ফেসবুকে মন্তব্য দিয়ে প্রাণও হারাতে হয়েছে, নিশ্চয়ই মনে আছে বুয়েটের আবরার ফাহাদের কথা। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল ভারতের বিরুদ্ধে কি, সেটা ন্যায্য কথাটা বলতে চাইছে। হাসিনা সরকারের বিরুদ্ধেও না, হাসিনা সরকারের বিরুদ্ধেও না, একদম সরাসরি ভারতের বিরুদ্ধে। এটা জাস্ট ওই যে পানির হিসাব নিয়ে সে বলছে। এটা মানুষ বলতে পারবে না, এইটুকু স্বাধীনতা যদি না থাকে তাহলে দেশে মানুষ থাকবে কেন? আমরা কি নাগরিকত্ব ছেড়ে চলে গেছে, সেই রিজিম চলে গেছে, আমরা কি সেই মানসিকতা থেকে বের হয়ে আমরা স্বাভাবিক হতে পেরেছি? এখনো কি মানে গণমাধ্যম তার যে স্বাভাবিক রোল প্লে করবার কথা, যে পরিবেশ পাওয়ার কথা, সেটি কি পেয়েছে? এটা আসলে একটা লম্বা সময়ের ব্যাপার, মানে যদিও বিষয়টি আপেক্ষিক, একেবারেই আপেক্ষিক। ধরেন একটা যে লোহার পাত্র যদি আপনি রোদে রাখেন গরম হয়, সেটা ঘরে নিয়ে যাওয়ার পর সাথে সাথে কিন্তু ঠান্ডা হয় না, একটা সময় লাগে, সময়ের পর ঠান্ডা হবে। ধরেন 1 বছর ফ্যাসিবাদের রেজিম বিদায় নিয়েছে, 1 বছর অভ্যুত্থানের পর। কিন্তু এই 1 বছরে যাদের মনে, মানে মানুষের মধ্যে রাজনৈতিক একটা দর্শন থাকবে, সাংবাদিকতা যদিও বলা হয় যে আমরা আসলে রাজনীতির বাইরে, ঠিক আছে, কিন্তু মনে আবার সাংবাদিকরা কিন্তু অতিরিক্ত রাজনীতি সচেতনও বটে, এবং মনে তো একটা, এবং সেটি যদি না হয় তিনি তো আসলে সাংবাদিকতা করতেও পারবে না। সেই ক্ষেত্রে দেখা গেছে যাদের মনে আওয়ামী আদর্শ লালন করে তারা কিন্তু এখনই আছে। তারা তো এমন না যে পালিয়ে গেছে বা তারা জেলে গেছে, সবাই তারা এখনো স্বপ্ন দেখছে, এরা আরো মরণ সক্রিয় হয়ে গেছে, এবং সবাইকে জেলে দেওয়াও তো সম্ভব না। এরা আরো এখনকার স্বাধীনতার সুযোগ নিয়ে এরা আরো মারাত্মকভাবে, আমি সেই আলোচনাই করব। যারা রং বদলায় সেটা ভয়ঙ্কর না, মাহমুদুর রহমান রুবেল রং বদলায়নি। আমরা দেখছি যে কিছুদিন ধরে আওয়ামী লীগকে নরমালাইজ করবার একটা প্রক্রিয়া কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এক শ্রেণীর ইন্টেলেকচুয়ালরা, মানে যারা দাবি করে তারা বুদ্ধিজীবী বা চিন্তক, তারা কিন্তু নরমালাইজ করবার চেষ্টা করেছে। যেমন এই গত 15ই আগস্টে কিন্তু বেশ কিছু গণমাধ্যমে এরকম কিছু আর্টিকেল, ন্যারেটিভস বেরিয়েছে, একটা সফট করবার একটা মানসিকতা বা চেষ্টা ছিল। এটি আসলে আমাদেরকে কি বার্তা দেয়? যারা 1 বছর শোক, মানে তাদের নেত্রী চলে গেছে, যে শোকটা ছিল 1 বছর পর, সেই শোকটা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, এবং তারা স্বপ্ন দেখছে যে আগামী কিছু দিনের মধ্যে তাদের নেত্রী আবার ফিরে আসবে, এবং তারা আবার তাদের নেত্রী ফিরে আসতে তো বাধা নেই। তিনি যে অন্যায় করেছেন তিনি আদালতে মোকাবেলা করবেন, তিনি আদালতে আইনি লড়াই করে তিনি যদি নির্দোষ প্রমাণ হন, গোটা জাতির কারোর কোনো আপত্তি নেই। সেটা ঠিক আছে, কিন্তু তারা যে অন্যায় করেছে সেটা তো তারা এখন পর্যন্ত, সেই ফিলিংটা তো নাই তাদের মধ্যে, তো সেই বোধটা এখনো জাগেনি যে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষ মেরেছে। তারা কিন্তু এখনো সেটা মনে করে। মরেছে কারা? তারা তো মরে কিছু, এদেরকে মানুষ মনে করতে যায় না। তারা বলছে যে মুগ্ধ এখন দেশে নাই, বিদেশে আছে। তারা কিন্তু এইগুলি বলে। এই ন্যারেটিভ তো আওয়ামী লীগ এর আগেও প্রচার করেছে যে ইলিয়াস আলী পাওনাদারদের ভয়ে পালিয়ে গেছে, নিশ্চয়ই মনে আছে। শুধু এই না, এবং এমপি হিরু পাওনাদারদের ভয়ে পালিয়ে গেছে। শুনলে মনে হয় এরা আসলে মানুষ পদবাচ্যের উপযুক্ত, এরা মানুষের অনেক উপরে আমার মনে হয়। ঠিক আছে, মানুষের উপরে অনেক মানুষ, কারণ এই দেশে মানে হয় মানুষ না হয় ফেরেশতা, আবার শয়তানও আছে। তারা অন্য উপরে কোনো কিছুতে চলে গেছে। আওয়ামী লীগ আমলে মানে যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, সেটা কি পরিমাণ, মানে এটা আইন ও সালিশ কেন্দ্র হিসেবে প্রায় 1926 সম্ভবত সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তখন প্রশাসন কি করতো, মানে তাদের কোনো জবাবদিহিতা ছিল না, ধরে নিয়ে যেত, গুলি করতো, মেরে ফেলতো, ক্রস ফায়ারে মারা গেছে। প্রত্যেকটা ক্রস ফায়ারের ঘটনা একই রকম। মানে এটা তো এইটুকু বোঝার জন্য তো কমন ড্রাফট, মানে এইটুকু হওয়ার জন্য খুব বেশি পড়াশোনা করা লাগে না যে এটা নিয়ে ক্রস ফায়ার মানে তারা মেরে ফেলছে। জি, আপনাকে ক্রস ফায়ার নিয়ে একটি সংবাদ আমাদের আলোচনায় আছে। ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা করেছে, নিরাপত্তা বাহিনীকে লাইসেন্স টু কিল করার মতো যে এক ধরনের বৈধতা দেওয়া হতো। এই বৈধতা কেন আসলে, লাইসেন্স দিতে হবে কেন? মানুষ মেরে ফেলতে হবে? ধরেন আপনার বক্তব্য আমার পছন্দ হয়নি, বা আমার বক্তব্য আপনার পছন্দ নাও হতে পারে, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসিতে যদি বিরোধী মত প্রকাশ করলেই মেরে ফেলতে হয়, সেটি আসলে আমাদেরকে, গণতন্ত্র থাকলে, গণতন্ত্র সেই জায়গা থেকে তো আমরা বেরিয়ে এসেছি। এখনো কি মানে আমরা সেটা পুরোটা বদলাতে পেরেছি? এখনো তো নানান ধরনের মব বা ডেমোক্রেসি তো আছেই। লাইসেন্স টু কিল মানে জেমস বন্ড সিরিজের যে সিনেমাটা, সেই সিনেমাটাতে কিন্তু এই বিষয়গুলি উঠে এসেছে, কিন্তু কিভাবে মানুষকে ধরে নিয়ে মেরে ফেলা হয়। বাংলাদেশে আমরা যেটি দেখেছি মানে বিগত দিনগুলোতে, একজনকে জাস্ট বলছে আমাদের সাথে যেতে হবে, যাওয়ার পর সে আর ফিরেনি,
মানে কি হয়েছে জানি না, কিন্তু 5 তারিখের পর আয়নাগর থেকে যারা বেরিয়ে এসেছে, এমন অন্তত আমি 10-12 জনের সাথে কথা বলেছি, ইন্টারভিউ করেছি, তারা যেই বর্ণনা দিয়েছে ওই লাইসেন্স টু কিল, ওই সিনেমার হার বানায়। মানে বাংলাদেশের যেই মানে এই গুম কিংবা এই নির্যাতন কিংবা বিচার বহির্ভূত হত্যা সিনেমার চেয়ে বেশি, মানে সিনেমা তো একটা আসলে মোর দ্যান সিনেমা, সিনেমার চেয়েও বেশি কিন্তু দুর্দান্ত। আশরাফ উদ্দিন 2018 সালের একটি সংবাদ, সংসদ নির্বাচনে 1.5 লাখ ইভিএম কিনবে নির্বাচন কমিশন। ফ্যাসিস্ট হাসিনা নির্বাচন ম্যানিপুলেট করবার অন্যতম মাধ্যম ছিল ইভিএম। তো সেই জায়গায় ইভিএমে তো আমরা দেখেছি যেখানে লুটপাট হয়েছে দুইভাবে, একটা হয়েছে ভোট আর একটা হচ্ছে অর্থ। আপনি কিভাবে এই জায়গাটাকে মূল্যায়ন করেন? বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি নেতৃত্ব, যেটা অ্যাকচুয়ালি আমরা যে গণতন্ত্র, রাজনীতি এগুলোর কথা বলছি কেন, সেটা হচ্ছে মানুষ অসভ্যতা থেকে সভ্য হয়েছে, সভ্য হয়ে সমাজবদ্ধভাবে বাঁচতে শিখেছে। একটা সমাজবদ্ধ জীব, তাদের কিছু রুল তৈরি করতে হবে। এই রুল তৈরি করা মানেই হচ্ছে বন্য স্বাধীনতা থেকে সারেন্ডার করা। ওকে, এই সেখানেই এখন একটা সমাজপতি, যাতে করে সবার মধ্যে এক ধরনের শান্তি স্থাপন করা যায়, বৈষম্যহীনতা করা যায়, এবং যারা ক্রাইম করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া যায়, যারা ভালো কাজ করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া যায়, এই তো কথা। কিন্তু আপনি সেই সিলেবাসের মধ্যেই যাবেন। আপনি চাচ্ছেন যে না, আমি ক্ষমতায় থাকব, আমাকেই ক্ষমতায় থাকতে হবে, আমার পরিবারেই ক্ষমতায় থাকবে এবং আমার দলই থাকবে ক্ষমতায়। ওকে, যাই করি না কেন এটাকে ভালো বলতে হবে। তখন আপনি কি করবেন? আপনি সবগুলো জিনিসকে ম্যানিপুলেট করা শুরু করবেন। এই যে আপনি বলছেন ইভিএম কেনার সময় দুর্নীতি হয়েছে শত কোটি টাকার। তারপরে ইভিএম এর মাধ্যমে আপনি যে কোনো বাটনই চাপ দিলে ভোটটা নৌকায় যাবে, সেরকম আপনি করে দিলেন। সো করে দিলে তো সব এটা যাবে। ব্যাপারটা হয়েছে কি, ইলেকশন ম্যানিপুলেশন, সেটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রাল ফ্রড হিসেবে ইন্টারন্যাশনালি নোন। এটা এই দেশে যে হচ্ছে তা না, সারা বিশ্বে বেরিয়ে এসেছে এইসব জিনিসপত্রগুলো এইভাবে তৈরি হয়। তো এটা করে কিভাবে? করার জন্য যা যা মেকানিজম আছে শেখ হাসিনা সবগুলোতেই করেছে। রাষ্ট্রীয় অ্যাডমিনিস্ট্রেশন, যারা অ্যাডমিনিস্ট্রেশন, ওই যে আপনাকে বললাম, তাদের আগের সিলেক্ট করা ডিসি, এসপি, এসডিও সবাই আছে, পুলিশের লোকজন আছে, তাদের দলীয় ক্যাডার, ওদের মাধ্যমেই করেছে। সো তারা আসলে নিরাপত্তা বাহিনীকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে হাত করে নেয় এবং ওদেরকে করাপ্ট করে দেয়। এবং তারপর যেটা সাংবাদিকদের ব্যাপার, আপনি দেখেছেন ইসরায়েল কি পরিমাণ সাংবাদিকদেরকে ইন্টারন্যাশনাল মিডিয়া কিছু করতে পারতেছে না। এখন অনেকে যারা প্রতিবাদ করছে তাদের কোনো ক্ষমতা নাই, যাদের ক্ষমতা আছে তারা প্রতিবাদ করছে না, এবং দে হ্যাভ কিলড টু মেনি জার্নালিস্ট। আপনি দেখেন ভারতে গুজরাটের কথাই বলা হয় মোদিকে, আর গুজরাট নিয়ে গুজরাট ফাইলস লিখেছে রানা আইয়ুব। ইফ ইউ হ্যাভ রেড দ্য বুক, এবং সে এটা লেখার জন্য সে ক্যানট লিভ ইন ইন্ডিয়া। সো সাংবাদিকদের জন্য আপনার মানে একটা সবসময় একটা কঠিন একটা রাস্তা। আর সাংবাদিকরা কম পেইড, তারা কোনো কিছুর মধ্যে আসে যায় না, শুধু সত্যটা তুলে ধরছে, এজন্য তাদের উপর এই নির্যাতন নেমে আসে। মূল যে জিনিসটা সেটা হলো, স্বৈরাচারকে স্বৈরাচার হতে হলে গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে ভ্যালুজ আছে সেগুলোকে অস্বীকার করতে হবে। তো সেগুলোকে অস্বীকার কিভাবে করবেন? তখন এটাকে সুগার কোটেড করে অন্যভাবে দিয়ে উন্নয়নের নাম বলে তারপর আপনি জঙ্গি নাটক বানিয়ে, এবং আপনি কি বলেন, এই দেশের 90%-এরও বেশি মানুষ মুসলমান। আমরা খুব কড়া মুসলমান তা না, বাট আমরা আল্লাহকে ভয় করি। বয়স হয়ে গেলে আমরা দাড়ি দুড়ি রেখে দিই, মসজিদে যাওয়া আসা শুরু করি। এই মানুষটাকেও আপনি বানাই ফেললেন জঙ্গি, এক্সট্রিমিস্ট। এখন ওয়েস্টার্নরা, এখন মানে দ্য ওয়েস্ট এতদিন মনে করেছিল যে আসলেই তাই, এখন দেখছে যে না, এইখানকার মাদ্রাসা বলেন আর এখানকার মৌলবীরা, পরিবেশটা ওরকম না। সো ওরা এইভাবে পুরো বিশ্বকে একটা রিস্ক এর মধ্যে, জাতি হিসেবেও আমাদেরকে একেবারে মানুষ দাঁড়িয়ে রাখতেও ভয় পেত একটা সময়। যে কথাটা আমি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, পৃথিবীকে এই আইডিয়া দেওয়া যে আমাকে ছাড়া চলবে না, বিকজ এখন জঙ্গিবাদ এসে যাবে, আমি ছাড়া এদেরকে কেউ দমন করতে পারবে না, তোমাদের আমাকে দরকার। সো দ্যাট ইজ অপরিহার্য করে তোলা। মাহদুর রহমান রুবেল, 2022 সালের একটি সংবাদে আমরা দেখছি এই সরকার টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, চট্টগ্রামে বলেছিলেন, হ্যাঁ, যে এই মানে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য জনগণকে অনুরোধ না করে ভারতকে কেন অনুরোধ করতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী? এবং অবলীলায় তিনি একেবারে বীরদর্পে স্বীকার করে বেশ গর্বিত বোধ করছিলেন।
আপনার নিশ্চয়ই মনে হয় তিনিই বলেছিলেন যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বাংলাদেশ ভারতের। মানে যেহেতু তারা ভারতের আশীর্বাদে বা ভারতের দয়াই আসলে এতদিন টিকে ছিল, এবং কিভাবে নির্বাচন ম্যানিপুলেট করা, কোন এবং কার নির্দেশনায় কিভাবে থাকবে, সেটি নিশ্চয়ই মানে তারা থেকেছে, এবং এগুলি প্রমাণিত। যেই কারণে তারা ভারতকে অনুরোধ করবে, স্বাভাবিকভাবে অন্যদের অনুরোধ করে তো লাভ। অবশ্য স্বামী স্ত্রীর গোপন কথা কিন্তু প্রকাশ করা উচিত না। এটা তারপরে আম্মক ছাড়া কেউ করে না। এটা আসলে ওই যে একসময় ভুল করতে করতে এরকমই, মানে বেশি যখন কনফিডেন্স বেড়ে যায় তখন ভুল করে মানুষ। এবং যেহেতু তাদের ভোট লাগতো না, মানে 14 নির্বাচনটাও দেখেছেন, 18 দেখেছেন, 24 দেখেছেন, এগুলো তো চোখের সামনে। এবং প্রত্যেকটা নির্বাচন এক একটা ফরম্যাটে করা, প্রত্যেকটাই আসলে ম্যানিপুলেট করা নির্বাচন। জনগণের কাছে তারা কিন্তু যাইতো না, মানে যাওয়ার প্রয়োজন মনে করতেন যে আমাকে ভোটটা দেন আপনি, মানে জনগণকে জনগণ মনে করতো না। ইভিএম যখন করলে, ইভিএম এর নির্বাচন ভোট কেন্দ্রগুলোতে তো আমরা গেলাম, আমরা তো দেখেছেন নিশ্চয়ই, মানে বিকাল 4টা 3টা 4টা পর্যন্ত দেখতাম যে 5%-এর বেশি না, সর্বোচ্চ হয়তো 1-2%ও দেখেছি। অনেক বুথ শূন্য ছিল, মেশিন নষ্ট, কুকুর বিড়ালও ছিল। এখন এই 5% বা 7%, সর্বোচ্চ 10% ধরে নিলাম, কিন্তু দিন শেষে ঘোষণা হতো কত 40-50 এইরকম পার্সেন্ট দেখানো। তো এই এত আয়োজন করার পরও মানুষ যখন ভোট কেন্দ্রে যায় নাই, আমার কথা হলো যে বিএনপি না হয় ভোট কেন্দ্রে যায় নাই ভোট দিতে, বিএনপি নির্বাচন অংশগ্রহণ করেনি, জামায়াত অংশগ্রহণ করে, আওয়ামী লীগ তো ভোটে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগের এত বড় সমর্থন, এত জনগোষ্ঠী, যদি অর্ধেকও ধরে নেই তাহলেও তো 50% ভোট কাস্ট হওয়ার কথা। তারা কেন ভোট দিতে গেল না? তাহলে কি মানে আওয়ামী লীগকেও বিশ্বাস করতো না যে তাদের লোক আসলেও ভোট কি দিবে কিনা? এরকম একটা ঘটনা আমরা দেখেছি উত্তরায়, যে এক লোক বলতেছে যে আমি ছাত্রলীগ করি, আমাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয় না। তখন বললাম যে তাকেও বিশ্বাস করছে না। মানে আওয়ামী লীগ এরকম অবস্থা চলে গেছে যে আমি মেকানিজম আমি নিজেই করবো, কিন্তু কারোর বিশ্বাস করা দরকার নেই। তাদের প্রশাসন তাদের প্রচণ্ড সহযোগিতা করেছে, এবং দেখেছেন যে একদম সব টপ টু বাটন প্রশাসনের সব কিছু তারা নিয়ন্ত্রণ করতো, এবং তাদের সুযোগ সুবিধা বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ আমলি তাদের দিয়েছে, এবং তারা সেই ক্ষেত্রে সন্তুষ্ট। এবং আওয়ামী লীগ ভারতের কাছে যদি সহযোগিতা না চায়, মানে পালালো কোথায়? ভারতই তো পালিয়ে গেল। কম করে সেই সময়টাতেই 10,000 আওয়ামী লীগের যারা পদধারী নেতা এবং যারা ঝুঁকিতে আছে তাদের কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া মোটামুটি কোনো রকমে তারা বেশ বিলাসী জীবন করছে। এবং আপনার মানে বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় তারা মোটামুটি এখন সভা সমাবেশই করছে। যতদূর জানেন যে কলকাতায় তারা পার্টি অফিসও খুলছে। তো ভারতের কাছে সহযোগিতা চাইব না, তারা কার কাছে সহযোগিতা চাইব? ওইখানেই তাদের রাজনীতি, তারা ওইখান থেকেই চিন্তা করছে যে সব কিছু করবে। এবং আমরা যতটুকু জানি, এবং তাদের থিঙ্কিং এ কি, আপনার কি মনে হয় যে তাদের থিঙ্কিংটা এরকম যে বাংলাদেশটা ভারতের একটা এক্সটেনশন, বারান্দা মনে বলতে পারে তারা, যে ভারত একটা মানে ঘর, বাংলাদেশ তাদের বারান্দা। এটা আওয়ামী লীগের নেতাদের চিন্তাটা এরকম তারা ভাবে যে এটা পুরোটাই একটা। তাহলে তারা কেন বলে 71 এই দেশকে তারাই স্বাধীন করেছে? 71 স্বাধীন কথা কিন্তু ভারত স্বীকার করে না। ভারত বলে যে মানে ভারত পাকিস্তানের যুদ্ধ, ঠিক আছে, বাংলাদেশকে তারা ব্যবহার করেছে, বাংলাদেশকে তারা দিয়েছে, তারা কিন্তু ওই রকম স্বীকার করে। এবং আওয়ামী লীগ মনে হয়তো সেটাই বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করেছে, যে মুক্তিযুদ্ধ 71 তারা তাদেরকে সেল করেছে, এবং সেই পণ্যটা সেল করে তারা এতদিন থাকার চেষ্টা করেছে, এবং জোর করে থাকলো সেটা। এবং সেই কারণে মানে মূলত চিন্তায় চেতনায় বাংলাদেশ তাদের এটা একটা মানে বাণিজ্যের জায়গা, তাদের যে এখানে লুটপাট করেছে নিয়ে চলে গেল, একদম একটা ফ্রান্সাইজি বলেন, আউটলেট বলেন, এখানে তারা তাদের টাকা নিয়ে গেল, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। আশরাফ ভাই, একই বিষয়, ভারত আমাদের শত্রু না, আমাদের প্রতিবেশী। ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর জন্য যেটা ভালো সেটা আমার জন্য সবসময় ভালো হবে এমন কোনো কথা নয়। সো এটা প্রতিবেশী তার স্বার্থ দেখবে, আমাকে আমার স্বার্থ দেখতে হবে। আমার স্বার্থ দেখতে গিয়ে এখন আমাদেরকে অন্য দেশের সাথে, এখন আমি চীনের সাথে সম্পর্ক করব, এমনকি এখন প্রশ্ন উঠেছে পাকিস্তানের সাথে কীভাবে সম্পর্ক করব। কেন? ভারত তো চাইবে যে আপনি পাকিস্তানের সাথে, টার্কির সাথে, চীনের সাথে সম্পর্ক আপনার ভালো না হোক, কিন্তু আপনাকে তো এই এত বড় একটা হেজিমোনিস্টিক একটা পাওয়ার, এদেরকে তো ব্যালেন্সিং করতে হবে। তো ব্যালেন্স করতে হলে ইট ইজ অল ইন্টারন্যাশনাল রিলেশনস, অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসে যদি আমরা ডিপ্লোম্যাটিক্যালি আমরা এগিয়ে থাকতে পারি, দ্যাট উইল ব্রিং এ লট অফ গুড ফরচুন ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশের মানুষ কিন্তু, এবং ইয়ত্রা এবার প্রমাণ করেছে, দে আর ব্রিলিয়ান্ট। তাদেরকে যদি শুধু গাইড করা হয়, তাদেরকে যদি সঠিক পথে পরিচালিত করা হয়, আর বাইরের ইন্টারফারেন্স যেন আমাদের ক্ষতি না করতে পারে, তা যদি হয়, তাহলে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ কর্নেল আশরাফ ভাই। মাইদুর রহমান রুবেল, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচিত করেছে।
জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। জনগণ থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।